বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি তোমাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আজকে আমরা যেটা আলোচনা করতে যাচ্ছি, ফটো তড়িৎ ক্রিয়া অর্থাৎ ফটো ইলেকট্রিক ইফেক্ট। আমরা আলোর যে দ্বৈত নীতির কথা জানি, সেটা হচ্ছে একটা কণা তত্ত্ব আর একটা হলো তরঙ্গ তত্ত্ব। তরঙ্গ তত্ত্বের আলোকে প্রতিফলন, প্রতিসরণ, সমবর্তন, অপবর্তন ব্যাখ্যা করা যায়। এগুলো আমরা দেখেছি, ঋজু গতি যেটাকে বলা হয় আলোর। আর কণা তত্ত্ব যেটা, এই কণা তত্ত্ব কি বলা হচ্ছে, যে কণা তত্ত্বই হলো কোয়ান্টাম তত্ত্ব। অর্থাৎ কোনো বস্তু যখন আলোক নিঃসরণ করে তখন সে তরঙ্গ আকারে নিঃসরণ করে না, শোষণ করে না, সঞ্চালন করে না। কিভাবে করে? ফোটন আকারে করে। এই ফোটন তত্ত্ব যেটা, সেটা হলো আমাদের কোয়ান্টাম তত্ত্ব। সেই কোয়ান্টাম তত্ত্বের আর একটা উদাহরণ হচ্ছে আমাদের ফটো তড়িৎ ক্রিয়া অর্থাৎ ফটো ইলেকট্রিক ইফেক্ট। তো ফটো ইলেকট্রিক ইফেক্ট হচ্ছে কি, যে কোনো একটা মেটালকে যদি বা কোনো একটা ধাতব পদার্থের উপরে আমরা ফোটন অর্থাৎ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ আপতিত করি, তাহলে ওই ফোটন ওই ধাতব পদার্থের মধ্যে ইলেকট্রন এমিট করবে। এটাই হলো ইলেকট্রন এমিট করা, মিন্স কারেন্ট সৃষ্টি হওয়া। তাহলে এটাই হচ্ছে আমাদের ফটো তড়িৎ ক্রিয়া। এইটাই সর্বপ্রথম 1873 সালে ডব্লিউ.এইচ স্মিথ 1873 সালে ডব্লিউ.এইচ স্মিথ তিনি ছিলেন একজন টেলিফোন অপারেটর। ট্রান্স আটলান্টিক যে কেবল, সেই কেবল স্থাপন করতে যেয়ে সেই টেলিফোন অপারেটর আলোক তড়িৎ ক্রিয়ার আবিষ্কার করেন। তার মানে আলোক তড়িৎ ক্রিয়া সম্পর্কে বেসিক কনসেপশন বা প্রিলিমিনারি কনসেপশন প্রথম যিনি দিয়েছিলেন তিনি হচ্ছেন কি 1873 সালে ডব্লিউ স্মিথ। তিনি কি দেখিয়েছিলেন? আসলে তিনি কোনো একটা তারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহের জন্য একটা ইলেকট্রিক্যাল রেজিস্ট্যান্স ব্যবহার করছিলেন সেলেনিয়াম পদার্থের। এই সেলেনিয়াম পদার্থের একটা সিজিয়াম পদার্থের একটা তার তিনি ব্যবহার করছিলেন। সেলিনিয়াম একটা সেলেনিয়াম তারকে তিনি এইটার একটা রেজিস্ট্যান্স হিসাবে ব্যবহার করছিলেন। এর তড়িৎ প্রবাহ ছিল। এখন এইটা দেখা গেল যে এর উপরে এসে যখন সূর্যালোক যখন আপতিত হলো, তিনি লক্ষ্য করলেন যে এই তারের মধ্য দিয়ে প্রবাহের মান ইনক্রিজ করছে, অর্থাৎ বৃদ্ধি পাচ্ছে। স্বাভাবিক অবস্থায় এই তারের মধ্য দিয়ে যে তড়িৎ প্রবাহিত হচ্ছিল, যখন সেই তারের উপরে যখন আলোকরশ্মি আপতিত হলো, তখন দেখা গেল যে তার তড়িৎ প্রবাহের মান বৃদ্ধি পেল। এই তড়িৎ প্রবাহের মান বৃদ্ধি পাওয়াটা তার ব্রেনে রিয়াক্ট করল। সেই রিয়াকশন থেকেই আমাদের এই আলোক তড়িৎ ক্রিয়ার উদ্ভব। আমাদের আজকের লেকচার থাকবে হচ্ছে আলোক তড়িৎ ক্রিয়ার বেসিক কনসেপশন। যেটা বেসিক কনসেপশন বলতে আসলে এখানে আমরা দেখব আজকে যে আলোক তড়িৎ ক্রিয়া কাকে বলে, ফটো ইলেকট্রিক ইফেক্ট, ফটো ইলেকট্রন এবং এর সঙ্গে সংশ্লিষ্ট যে টার্মগুলো থাকে, যেমন ফটো ইলেকট্রন, থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি, তারপরে হচ্ছে আমাদের আরেকটা বিষয় আমরা এখানে আলোচনা করব ওয়ার্ক ফাংশন। এর আরেকটা বিষয় আছে যেটা স্টপিং ভোল্টেজ। সেই স্টপিং ভোল্টেজটা আমরা ফটো তড়িৎ ক্রিয়ার পরীক্ষণে যে আলোচনা করব। আজকে আমরা এর মিনিমাম যে টার্মগুলো ব্যবহার করা হয়, সেই টার্মগুলোকে আমরা বিস্তারিত আলোচনা করব এখানে। তাহলে এখানে দেখা গেল সেটা হচ্ছে যে এই তারের উপরে যখন সূর্যরশ্মি এসে আপতিত হলো, সেই আপতিত সূর্যরশ্মি তার হচ্ছে প্রবাহের মানটাকে বৃদ্ধি করে দিল। ওই বৃদ্ধিপ্রাপ্ত প্রবাহের মান, তার মানে তার ভিতরে ইলেকট্রন প্রবাহটাকে বৃদ্ধি করে দিল। তাহলে নতুন করে ইলেকট্রন এই সেলেনিয়াম মেটাল থেকে সৃষ্টি হলো। এই সৃষ্টি হওয়াটাকে বলা হচ্ছে ফটো তড়িৎ ক্রিয়া। আলোর ফলে তার ইলেকট্রন ইমিট করলো, এই জন্য এটাকে বলা হচ্ছে ফটো তড়িৎ ক্রিয়া। পরবর্তীতে 1887 সালে বিজ্ঞানী হার্টস, 1888 সালে বিজ্ঞানী হলওয়াক, 1899 সালে বিজ্ঞানী থমসন, আর 1900 সালে লিনার্ড, এরকম বিভিন্ন বিজ্ঞানীরা এই আলোক তড়িৎ ক্রিয়ার উপরে বিভিন্ন দিক থেকে ভিন্ন ভিন্ন জায়গায়
গবেষণা করে একই ফলাফল লাভ করেছেন এবং সকলেই একই জায়গায় একই সিদ্ধান্ত উপনীত হয়েছেন যে কোনো ধাতব পদার্থের উপরে যদি ফোটন আপতিত হয়, যদি ফোটন আপতিত হয় তাহলে ওই ধাতব পদার্থ কী করবে? ইলেকট্রন ইমিট করবে, ইলেকট্রন ইমিট করবে। এইটা আমরা একটু দেখি আসলে ইলেকট্রন ইমিট করে কিভাবে। কোনো ধাতু থেকে তিনভাবে ইলেকট্রন ইমিট করে। এক নম্বরটা হচ্ছে কি? তাপীয় ক্রিয়ার ফলে। তাপীয় ক্রিয়ার ফলে, তাপীয় ক্রিয়ার ফলে থার্মাল ইফেক্ট যেটাকে বলা হয়। থার্মাল ইফেক্ট এটা কীরকম? যেমন এটা একটা নিউক্লিয়াস, এই চতুর্দিকে তোমার ইলেকট্রন আছে, তাহলে এই আবর্তনশীল ইলেকট্রনগুলো, এই আবর্তনশীল ইলেকট্রন যদি আমরা এখানে থার্মাল এনার্জি প্রয়োগ করি, থার্মাল এনার্জি যদি আমরা প্রয়োগ করি তাহলে কী হবে? এই থার্মাল এনার্জি ইলেকট্রনটা শোষণ করবে। তাহলে ইলেকট্রন যখন শোষণ করবে তাহলে সেই ইলেকট্রনের কী হবে? স্পিড বৃদ্ধি পাবে। তাহলে ইলেকট্রনের স্পিড যদি বৃদ্ধি পায় তাহলে তার নিউক্লিয়াসের সঙ্গে যে ফোর্স ছিল, অর্থাৎ কুলম্ব ফোর্স ছিল, সেই ফোর্স অপেক্ষা তার কেন্দ্রবিমুখী বলের মান বেড়ে যাবে, mv²/r এর মান বেড়ে যাবে। যখনই বেড়ে যাবে তখন এই ইলেকট্রনটা কী হবে? এখান থেকে মুক্ত হবে, ইলেকট্রন মুক্ত হবে। তাহলে এই মুক্ত ইলেকট্রনকে আমরা বলছি যে এখান থেকে ইলেকট্রন ইমিট করছে। কিসের ফলে? তাপীয় ক্রিয়ার ফলে ইলেকট্রন ইমিট করে। আমরা আর একটা দেখেছি যে 2 নম্বর, যেটা ইলেকট্রোস্ট্যাটিক বলের কাছে, অর্থাৎ ফিল্ড ইমিশন যেটাকে বলা হয়। এটা সাধারণত কি হয়? এটা হচ্ছে যে ওই এর ক্ষেত্রে দেখেছি যে এটা সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে। তাহলে এই সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে যদি আমরা একটা এক্সট্রা ফিল্ড স্থাপন করি যে এটা নেগেটিভ এটা পজিটিভ, তখন এইটার ক্ষেত্রে কি একটা বিপরীত ক্রিয়া সৃষ্টি হয়। তখন এই দিকটা হয়ে যায় পজিটিভ আর এই দিকটা তখন নেগেটিভ ক্রিয়া কাজ করে এবং এইখান থেকে তখন কি হয়? এখান থেকে একটা ইলেকট্রন নির্গত হয় এবং এই নির্গত ইলেকট্রন কি পদ্ধতিতে হয় সেটা আমরা সেমিকন্ডাক্টর অধ্যায় বিস্তারিত আলোচনা করা আছে আমাদের এখানে। তাহলে সেইটা অনুযায়ী আমাদের এখানে একটা ইলেকট্রন ইমিট করে, অর্থাৎ ফিল্ডের কারণে, একটা ইলেকট্রোস্ট্যাটিক বলের কারণে এখানে ইলেকট্রিক ফিল্ড সৃষ্টি হয়। যে ফিল্ডটা হচ্ছে আমাদের এর ভিতরে যে সেমিকন্ডাক্টিং যে ম্যাটেরিয়াল ছিল, সেই জাংশন ছিল, সেই জাংশন ভোল্টেজের বিপরীত একটা ভোল্টেজ সৃষ্টি হয় এবং এখান থেকে কিছু ইলেকট্রন ইমিট করে। তাহলে এটা হচ্ছে ফিল্ড ইমিশন। আর 3 নম্বর হচ্ছে আমাদের ফটোইলেকট্রিক ইফেক্ট। ফটোইলেকট্রিক ইফেক্ট, এই ফটোইলেকট্রিক ইফেক্টটা আমরা একটু আলোচনা করব। তাহলে ফটোইলেকট্রিক ইফেক্টটাকে একটু বিস্তারিত আলোচনা করি আমরা। তাহলে ইলেকট্রন ইমিট হওয়ার জন্য এইটা একটা আমাদের পদ্ধতি। আমরা একটা ধাতব পদার্থকে যদি দেখি, এটা একটা ধাতব পদার্থ, ধাতু। তাহলে এই ধাতুর উপরে যদি আমরা আলো আপতিত করি তাহলে এটা কি? রেডিয়েশন। রেডিয়েশন অফ লাইট, রেডিয়েশন অফ লাইট। তো রেডিয়েশন অফ লাইটে কি থাকে? ফোটন থাকে, ফোটন। তাহলে রেডিয়েশন অফ লাইট মানে হচ্ছে ফোটন। তাহলে এই ফোটন যদি আমরা এই ধাতব পৃষ্ঠে আপতিত করি, তো এই ধাতব পৃষ্ঠে তো কিছু ইলেকট্রন ছিলই আগে থেকে, ইলেকট্রন ছিল।
কিন্তু এই ইলেকট্রনগুলো কী ছিল? এই ইলেকট্রনগুলো এই ধাতুর সাথে একটা বাইন্ডিং এনার্জিতে ছিল, একটা বন্ধন শক্তিতে আবদ্ধ ছিল। সেই বন্ধন শক্তির উপরে এখন যদি আমরা এর উপরে এই ফোটন আপতিত করি, এখন ফোটনের এনার্জি কত? E ইজ ইকুয়াল টু HF বা HC বাই ল্যামডা। তাহলে এই শক্তি যদি আমরা এর উপরে আপতিত করি, একটা ফোটন এনার্জি যদি আমরা এর উপরে আপতিত করি, তাহলে সেই ক্ষেত্রে কি হয় যে এটার ল্যামডার মান আসলে অনেক ছোট, কিন্তু এফ অনেক বেশি। এটাই তো ফোটনের বৈশিষ্ট্য, যে কম্পাঙ্কের মান অনেক বেশি কিন্তু তরঙ্গ দৈর্ঘ্যের মান খুব ছোট। তাহলে এইটা যদি আমরা এর উপরে আপতিত করি তাহলে কি হবে? তাহলে এই ইলেকট্রনটা এই ধাতুর সঙ্গে, ধাতুগুলোর যে পরমাণু ছিল সেই পরমাণুর নিউক্লিয়াসের সঙ্গে ইলেকট্রনগুলো একটা বন্ধন শক্তিতে আবদ্ধ ছিল। যখন এর উপরে ফোটন আপতিত হচ্ছে, অর্থাৎ শক্তি আপতিত হলো, তাহলে কোয়ান্টাম এনার্জি, তাহলে এই কোয়ান্টাম এনার্জি যখন এর উপরে আপতিত হলো, তখন ওই ইলেকট্রনগুলো কি হবে? এই শক্তিগুলিকে অ্যাবজর্ব করে, এই শক্তিগুলিকে শোষণ করবে। এখন শক্তিগুলিকে যখন শোষণ করবে, তখন এর নিউক্লিয়াসের সঙ্গে যে বাইন্ডিং এনার্জি যেটা, অর্থাৎ কুলম্ব ফোর্স যেটা, সেই ফোর্সের মান এখান থেকে কি হবে? এর কেন্দ্রবিমুখী বলের মান বাড়তে থাকবে। বাড়লে এখানে কি হবে? এই ইলেকট্রনগুলো আর নিউক্লিয়াসের সঙ্গে একত্রিত থাকবে না, অর্থাৎ বাইন্ডিং এনার্জি লোপ পাবে এবং এখান থেকে এই ইলেকট্রনগুলো অবমুক্ত হবে। ইলেকট্রন, তাহলে এখান থেকে আমাদের ইলেকট্রন অবমুক্ত হবে, অর্থাৎ ইলেকট্রন ইমিট করবে। এই ইলেকট্রন ইমিট করার যে কৌশল, সেই কৌশল বা পদ্ধতিটাকে বলা হয় ফটোতড়িৎ ক্রিয়া। ফটোতড়িৎ ক্রিয়া। এখন এই ইলেকট্রন নির্গত হবে কিসের মাধ্যমে? ইলেকট্রন নির্গত হবে কাইনেটিক এনার্জির মাধ্যমে। কাইনেটিক এনার্জির মাধ্যমে। এখন এই বস্তুটা, এই মেটালটা, এটা একটা মেটাল সারফেস, তাহলে এই মেটাল সারফেসের উপরে ফোটন আপতিত হওয়ার পরে ইলেকট্রন ইমিট হলো। এখন ইলেকট্রন ইমিট হওয়ার আগ পর্যন্ত এই বস্তুটা কিছু পরিমাণ রেডিয়েশনকে কী করেছে? অ্যাবজর্ব করেছে। কিছু পরিমাণ রেডিয়েশন সে অ্যাবজর্ব করেছে। তাহলে ওই অ্যাবজর্ব করাটা কি হচ্ছে? তার যে কাইনেটিক এনার্জি যেটা লাভ করছে, সেই কাইনেটিক এনার্জি এবং এখানে যে পরিমাণ এনার্জি সে অ্যাবজর্ব করলো, এই দুইটার যোগফল হচ্ছে আমাদের তাহলে ই হবে, যোগফল হবে ই। তাহলে এখন আমরা দেখি যে ইনসিডেন্ট এনার্জি ই, ইনসিডেন্ট এনার্জি ই, অ্যাবজর্ব এনার্জিকে যদি আমরা ফাই বলি, প্লাস ইলেকট্রন যেটা মুক্ত হলো, সেই মুক্ত ইলেকট্রনের কাইনেটিক এনার্জি যদি কে ই হয়, তাহলে এই ইকুয়েশনটা ফুলফিল করে। এবং এই ইকুয়েশনটা দেখতে গেলে যেটা দেখা যায় যে ই ইজ ইকুয়াল টু ফাই প্লাস এই কে ম্যাক্স বলা হয় এর, অর্থাৎ ইলেকট্রন যে সর্বোচ্চ গতিশক্তিতে বের হয় সেইটা। তাহলে এখানে ই হচ্ছে কি? ইনসিডেন্ট এনার্জি, ইনসিডেন্ট এনার্জি, এটা ফোটন এনার্জি, ফোটন এনার্জি। ফাই হলো কি? অ্যাবজর্ব এনার্জি, যেটার নাম আমরা দেব ওয়ার্ক ফাংশন। এটার বিস্তারিত আলোচনা করছি আমরা। কে ম্যাক্স, কে ম্যাক্সটা কি? ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি, ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি, বা কে ম্যাক্স ইজ ইকুয়াল টু, এখান থেকে আমরা যেটা পাই ই মাইনাস ফাই। এই সমীকরণটাকে আমাদের ফটোতড়িৎ ক্রিয়ার জন্য আইনস্টাইন ইকুয়েশন বলা হয়। Einstein equation of photoelectric effect।
আইনস্টাইন ইকুয়েশন অফ ফটোইলেকট্রিক ইফেক্ট বলা হয়। এই আইনস্টাইন সমীকরণ সম্পর্কে আমরা পরের লেকচারে অর্থাৎ পার্ট 1 এটা পার্ট 2তে যে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। তাহলে এটা হলো আমাদের আইনস্টাইনের ফটোতড়িৎ ক্রিয়ার সমীকরণ, ঠিক আছে। এখন এই সমীকরণ থেকে আমরা কি দেখতে পাচ্ছি, যে কোনো একটা বস্তুর উপরে যদি শক্তি আপতিত হয় মেটাল সারফেসের উপরে, তাহলে এই মেটালটা কি করে, কিছু পরিমাণ শক্তি সে শোষণ করে, আর শোষণ করার পরেও যদি শক্তি থাকে তাহলে সেই শক্তি দিয়ে সেখানে সেকে ইলেকট্রন ইমিট করে। এই ঘটনাটা হচ্ছে আমাদের ফটোতড়িৎ ক্রিয়া। তাহলে ফটোতড়িৎ ক্রিয়া কাকে বলে? ফটোতড়িৎ ক্রিয়া হচ্ছে তাহলে কি, কোনো ধাতব পদার্থের উপর উপযুক্ত কম্পাঙ্ক এবং তরঙ্গদৈর্ঘ্য। উপযুক্ত কম্পাঙ্ক এবং তরঙ্গদৈর্ঘ্য কেন বলা হচ্ছে? কারণ এই যে এই ই নির্ভর করছে কিসের উপরে? ই ইজ ইকুয়াল টু এইচ এফ অথবা ই ইজ ইকুয়াল টু এইচ সি বাই ল্যামডা। এখন এই ই এর মান, এই ই এর মান যদি ফাইয়ের সমান বা তার থেকে কম হয়, ই এর মান যদি ফাইয়ের সমান বা তার থেকে কম হয়, তাহলে কে ম্যাক্স কত হবে? 0 হবে, অর্থাৎ কোনো ইলেকট্রন ইমিট করবে না। তাহলে এই জন্য এখানে বলা হচ্ছে যে কোনো ধাতব পদার্থের, ধাতব বানান ভুল হয়েছে, কোনো ধাতব পদার্থের উপর উপযুক্ত কম্পাঙ্ক এবং তরঙ্গদৈর্ঘ্যের, উপযুক্ত মানে স্পেসিফিক হতে হবে, সেই মানটা নির্দিষ্ট হতে হবে, কতটুকু হলে ইলেকট্রন মুক্ত হবে সেটা জানতে হবে, সেই অনুযায়ী এফ এবং ল্যামডা নির্দিষ্ট হতে হবে। এই জন্য বলছে উপযুক্ত কম্পাঙ্ক তরঙ্গদৈর্ঘ্যের আলোক আপতিত হলে ওই ধাতব পদার্থ থেকে ইলেকট্রন ইমিট করে। এই ঘটনাকে আলোকতড়িৎ ক্রিয়া বলে। এবং এই যে ইলেকট্রনটা ইমিট করে, এই ইলেকট্রনটাকে বলা হয় ফটো ইলেকট্রন। এইটা হলো আমাদের ফটো ইলেকট্রন। তাহলে ফটো ইলেকট্রন কাকে বলে? আলোকতড়িৎ ক্রিয়ায় আপতিত আলোর কারণে যে ইলেকট্রন নির্গত হয় বা নিঃসৃত হয়, সেই নির্গত বা নিঃসৃত ইলেকট্রনটাকে বলা হবে ফটো ইলেকট্রন। ফটো ইলেকট্রন, ফটো ইলেকট্রন বলে। সাধারণত দেখা যায় যে সোডিয়াম, পটাশিয়াম, সিজিয়াম, লিথিয়াম, রুবিডিয়াম প্রভৃতি ক্ষারধর্মী ধাতব পদার্থ আছে, যেগুলো এই ক্ষারধর্মী ধাতব পদার্থগুলোর উপরে যদি ভিজিবল লাইট আপতিত হয়, ভিজিবল লাইট যদি আপতিত হয়, তাহলে সব থেকে বেশি ফটো ইলেকট্রন নির্গত হয়। এটা আমাদের একটা পয়েন্টস, এই পয়েন্টটাকে আমাদের নোট করতে হবে যে ক্ষারধর্মী ধাতব পদার্থ যেগুলো আছে কোনগুলো, যেমন এই যে সোডিয়াম, পটাশিয়াম, সিজিয়াম, লিথিয়াম, রুবিডিয়াম, এছাড়া আরও অনেক আছে ক্ষারধর্মী ধাতু। সেই ক্ষারধর্মী ধাতুগুলোর উপরে যদি আমাদের আলো আপতিত হয়, কি আলো? দৃশ্যমান আলো, ভিজিবল লাইট, ভায়োলেট থেকে রেড, এই জাতীয় আলো যদি আপতিত হয়, তাহলে সেখানে কী হবে? প্রচুর ফটো ইলেকট্রন নির্গত হয়। এছাড়া এগুলো ছাড়াও যদি এর উপরে এক্স রে, গামা রে, এগুলো যদি নির্গত হয়, তবুও কিন্তু হচ্ছে ফটো ইলেকট্রন পাওয়া যায়। এগুলোও কারণেও ফটো ইলেকট্রন পাওয়া যায়। কেন? কারণ হচ্ছে এই ক্ষারধর্মী ধাতুগুলো হচ্ছে আলোর সংবেদনশীলতার বেশি। ক্ষারধর্মী ধাতব পদার্থগুলোর আলোক সেন্সিটিভিটি অর্থাৎ লাইট সেন্সিটিভিটি, ফটো সেন্সিটিভিটি বেশি। এই ফটো সেন্সিটিভিটি বেশি হওয়ার কারণে দেখা গেল যে এই সোডিয়াম, পটাশিয়াম, সিজিয়াম, লিথিয়াম, রুবিডিয়াম এই সমস্ত ধাতব পদার্থগুলি থেকে অধিক পরিমাণে ফটো ইলেকট্রন নির্গত হয়। আমরা যদি ভিন্নভাবে বলতে চাই, তাহলে এটা বলতে পারি যে এই সোডিয়াম, পটাশিয়াম, সিজিয়াম, লিথিয়াম, রুবিডিয়াম যারা হচ্ছে অধিক পরিমাণে ফটো ইলেকট্রন নির্গত করে, তাদের এই ফায়ের মান কম। ফাই হলো কি? অ্যাবজর্বিং এনার্জি, কি পরিমাণ শক্তি সে শোষণ করছে, আপতিত শক্তি থেকে কি পরিমাণ শক্তি সে শোষণ করছে। এই শোষিত শক্তির পরিমাণ যদি কম হয়, তাহলে খুব অল্প আলোয় বেশি পরিমাণে ইলেকট্রন নির্গত হবে, অর্থাৎ ওয়ার্ক ফাংশনের মান কম হতে হবে, ওয়ার্ক ফাংশনের মান কম হতে হবে। তাহলে এইখান থেকে আমরা আসবো এখন ওয়ার্ক ফাংশন কাকে বলে, ওয়ার্ক ফাংশন কাকে বলে। এখান থেকে আর একটা জিনিস দেখা যায় যে এই ফটো ইলেকট্রিক ক্রিয়ার মধ্যে এই যে রেডিয়েশন, যেটা এই রেডিয়েশনের মান যত বাড়বে, এই রেডিয়েশনের মান যত বাড়বে, এখন রেডিয়েশন বৃদ্ধি পাওয়ার অর্থ কী?
এই রেডিয়েশন বৃদ্ধি পাওয়ার অর্থ হচ্ছে যে ই এর মান বৃদ্ধি পাওয়া। তাহলে ই বৃদ্ধি পাওয়া অর্থ হচ্ছে ই প্রপোর্শনাল টু এফ। তাহলে কোনো ফটো এনার্জি বৃদ্ধি পাওয়া মানে এই রেডিয়েশন বৃদ্ধি পাওয়া, তার মানে এর কম্পাঙ্ক বৃদ্ধি পাওয়া। তাহলে বেশি পরিমাণ শক্তি যদি আমরা এখানে আপতিত করি তাহলে তত বেশি ইলেকট্রন এখান থেকে নির্গত হবে। তাহলে এই ই এর মান বৃদ্ধি পাওয়ার অর্থ কি, যে ই এর ইন্টেন্সিটি বৃদ্ধি করে দেওয়া। তাহলে ই এর ইন্টেন্সিটি যদি আমরা বাড়িয়ে দিই তাহলে দেখা যাবে যে ফটো ইলেকট্রনের মান বৃদ্ধি পাচ্ছে। ইন্টেন্সিটি অফ লাইট ইনক্রিজিং অ্যান্ড দেন ফটো ইলেকট্রন ইনক্রিজিং। তাহলে ইন্টেন্সিটি ইজ প্রপোর্শনাল টু ফটো ইলেকট্রন। ইন্টেন্সিটি অফ লাইট ইজ প্রপোর্শনাল টু ফটো ইলেকট্রন। ফটো ইলেকট্রন বৃদ্ধি পেলে কীভাবে, ফটো কারেন্ট বৃদ্ধি পাবে। ফটো কারেন্ট বৃদ্ধি পাবে, ফটো ইলেকট্রন বৃদ্ধি পেলে ফটো কারেন্ট বৃদ্ধি পাবে। এই তাহলে এখন আমরা দেখছি ওয়ার্ক ফাংশন কাকে বলে। বাংলায় বলা হয় এটাকে আমাদের কার্য আপেক্ষক। কার্য আপেক্ষক ওয়ার্ক ফাংশন, এটাকে ফাই দ্বারা প্রকাশ করা হয়। কখনো কখনো এটাকে ডাব্লিউ নটও লেখা হয়, তবে আমরা এখানে ফাই দ্বারা প্রকাশ করব। ডাব্লিউ নটও ব্যবহার করা হয় ওয়ার্ক ফাংশন। অ্যান্ড ওয়ার্ক ফাংশন কাকে বলে, কার্য আপেক্ষক কাকে বলে? বলছে কোনো ধাতব পদার্থ থেকে শূন্য বেগ, তার মানে কি, কে ম্যাক্স ইজ ইকাল টু 0। বেগ যদি শূন্য হয় তাহলে তার গতিশক্তি শূন্য। শূন্য বেগ সম্পন্ন ইলেকট্রন মুক্ত করতে যে পরিমাণ শক্তির প্রয়োজন হয় তাকে ওই ধাতুর কার্য আপেক্ষক বলে। তার মানে কোনো ধাতুর উপর আপতিত শক্তির মান E ইজ ইকুয়াল টু 5 প্লাস কে ম্যাক্স। এই কে ম্যাক্স 0, তাহলে কে ম্যাক্স যদি 0 হয় তাহলে E ইজ ইকুয়াল টু 5। এই E ইজ ইকুয়াল টু 5 যেটা, এটাই হলো, তাহলে এই শক্তিটা হলো আমাদের ওয়ার্ক ফাংশন। এখন ওয়ার্ক ফাংশন কি বলছে, কোনো একটা ধাতুর উপরে ফোটন আপতিত হওয়ার ফলে সেখান থেকে তার যে বাইন্ডিং এনার্জি, সেই বাইন্ডিং এনার্জিটা মুক্ত হয়ে গেছে, কিন্তু সেখান থেকে ইলেকট্রন ইমিট করার জন্য যে শক্তি সেটা আর নেই। বিষয়টাকে যদি আমরা ঠিক এইভাবে ভাবি যে এক্স থেকে ওয়াই পজিশনের ডিস্টেন্স হচ্ছে 50 কিলোমিটার। 50 কিলোমিটারের জন্য বাসে করে যেতে গেলে তার ভাড়া হচ্ছে 50 টাকা। একজন যাত্রী ঠিক 50 টাকা নিয়েই সে বাসে উঠলো। তাহলে বাসে উঠে সে যে ডেস্টিনেশন সেইখানে যে নামার পরে আর কিন্তু আর তার কাছে কোনো টাকা নেই। সেইখান থেকে যে রিক্সা বা অন্য কোনো বাহনে করে সে তার নির্দিষ্ট জায়গায় যাবে, সেই যাওয়ার মতো কিন্তু আর তার টাকা নেই। তাহলে কি হবে, এক্স বাস স্টপ থেকে ওয়াই বাস স্টপ পর্যন্ত সে যে থেমে যাবে। তাহলে এই এনার্জিটা কি হলো, এই এনার্জিটা তার কাছে যেটা ছিল সেটা সে ওই গাড়িতেই অ্যাবজর্ব করে নিল। এখন তার নির্দিষ্ট কাজ সম্পাদন করার জন্য আর কোনো টাকা বা এনার্জি তার কাছে নেই। তাহলে এইটা হলো আমাদের ওয়ার্ক ফাংশন। এই 50 টাকা যেটা, সেটা হলো ওয়ার্ক ফাংশন। যদি 51 টাকা থাকতো, 51 টাকা যদি হতো, তাহলে কি হতো, সে ওই 1 টাকার জন্য একটা এনার্জি সে লাভ করতে পারত, কিন্তু তার নেই, আছে 50 টাকা। এই 50 টাকায় তার হচ্ছে কনভেন্স লাগবে। তাহলে এখন সে যে পরিমাণ শক্তি ছিল সেই পরিমাণ শক্তি এই বস্তুটাই শোষণ করে নিয়েছে, এই ধাতব পদার্থটাই শোষণ করে নিয়েছে। কতটুকু শোষণ করেছে, যে শক্তি নির্গত হওয়া পর্যন্ত শোষণ করেছে, আর নেই। এমন হতে পারে যে সে
10 ভোল্ট শক্তি শোষণ, 10 ইলেকট্রন ভোল্ট শক্তি শোষণ করবে, কিন্তু আমরা করেছি 8 ইলেকট্রন ভোল্ট। সেটা না, সে যে পরিমাণ তার শোষিত শক্তির পরিমাণ সর্বোচ্চ পর্যন্ত প্রয়োগ করা হয়েছে, সেই শক্তিটাকে বলবো আমরা তার ওয়ার্ক ফাংশন। এখন সাপোজ কোনো একটা ধাতুর ওয়ার্ক ফাংশন যদি আমরা যদি টাকার হিসাবে দেখি 50 টাকা, আমরা যদি 40 টাকা এটাকে প্রয়োগ করি, তাহলে এইটা কিন্তু ওয়ার্ক ফাংশন না। ওয়ার্ক ফাংশন হলো এই 50টা, সর্বোচ্চটা, শোষিত শক্তির সর্বোচ্চ মানকে বলা হবে তার ওয়ার্ক ফাংশন বা কার্যাপেক্ষক। ওয়ার্ক ফাংশন বা কার্যাপেক্ষক। তাহলে কার্যাপেক্ষকের ক্ষেত্রে Kmax = 0, কার্যাপেক্ষকের ক্ষেত্রে Kmax = 0। তাহলে আমাদের পাবো যেটা সে E = phi। তাহলে এই ফাই সমান তাহলে কী পাবো? E = তখন আমাদের কি বলা হয়? F0 বলা হয়। এই F0 সম্পর্কে আমি বলছি। তাহলে F0 হচ্ছে আমাদের তাহলে শোষিত শক্তির কম্পাঙ্ক বা hc/λ0, phi = এইটা হলো আমাদের ওয়ার্ক ফাংশন বা কার্যাপেক্ষক। পারমাণবিক ক্ষেত্রে বা এই সমস্ত ক্ষেত্রগুলিতে শক্তিকে সাধারণত ইলেকট্রন ভোল্ট এককে প্রকাশ করা হয়। শক্তিকে ইলেকট্রন ভোল্ট এককে প্রকাশ করা হয়। সেই দিক থেকে আমাদের ফাইয়ের একক হচ্ছে ইলেকট্রন ভোল্ট। ফাইয়ের একক হচ্ছে ইলেকট্রন ভোল্ট। ফাইয়ের একক হলো ইলেকট্রন ভোল্ট। তাহলে এইটা হলো আমাদের ওয়ার্ক ফাংশনের একক, ইলেকট্রন ভোল্ট। এখন এই মানটা কিসের উপরে নির্ভর করে? ওয়ার্ক ফাংশন ডিপেন্ডস অন দ্য নেচার অফ মেটাল। মেটালের প্রকৃতির উপর এটা নির্ভর করে। এখন প্রকৃতির উপর নির্ভর করতে গেলে এর মান তাহলে কী হবে? এক এক ধাতুর জন্য এক এক রকম হবে, এক এক ধাতুর জন্য এক এক রকম হবে। ফর ইওর ইনফরমেশন আমরা যদি একটু দেখি যে সিজিয়াম, পটাশিয়াম, সোডিয়াম, সিলিকন, কপার, এরকম কিছু ধাতু যদি দেখি আমরা, তাহলে সিজিয়ামের জন্য এই মান হচ্ছে 2.14 ইলেকট্রন ভোল্ট। পটাশিয়ামের জন্য এই মান হচ্ছে 2.30, সোডিয়ামের জন্য 2.75, সিলিকনের জন্য 4.74, কপারের জন্য 4.94 এবং আরও আছে। যে দেখা যাচ্ছে যে এটা সিলভারের জন্য হচ্ছে 5.31, প্লাটিনামের জন্য 5.65, এগুলো সব ইলেকট্রন ভোল্ট। তাহলে এইটা মেটাল আর এইটা হলো এদের ফাই। তাহলে দেখা যাচ্ছে যে এক একটা মেটালের জন্য তার ওয়ার্ক ফাংশনের মান কিন্তু ভিন্ন ভিন্ন। আরও যদি দেখি আমরা একই মান কখনোই দেখব না। তার মানে কি বোঝা যাচ্ছে যে এক একটা ধাতুর বাইন্ডিং এনার্জির মান কিন্তু ভিন্ন ভিন্ন। এই বাইন্ডিং এনার্জি ভিন্ন ভিন্ন হওয়ার কারণে তাদের এই ওয়ার্ক ফাংশনের মান ভিন্ন ভিন্ন হচ্ছে। ওয়ার্ক ফাংশন তাহলে কোনো ধাতুর কাঠিন্যতা যত বেশি হবে, তাহলে কাঠিন্যতা বলতে এখানে আমাদের আন্তঃআণবিক শক্তিও কিন্তু একটা ফ্যাক্টর। তাহলে এই আন্তঃআণবিক শক্তির মানও যদি বৃদ্ধি পায়, তাহলে সেই ক্ষেত্রে দেখা যাবে যে তার ওয়ার্ক ফাংশনের মান বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ কার্য আপেক্ষকের মান বৃদ্ধি পাচ্ছে। ইন্টিমেসি যত বেশি হবে পরমাণু টু পরমাণু, একটা পরমাণুর সাথে আরেকটা পরমাণুর ইন্টিমেসি যত বেশি হবে, তাদের বাইন্ডিং এনার্জির মান যত বেশি হবে, ইন্টারমলিকুলার ফোর্স যত বা অ্যাট্রাকশন যত বেশি হবে, সেখান থেকে একটি ইলেকট্রন মুক্ত হতে বেশি পরিমাণ শক্তির প্রয়োজন হবে। তাহলে কোনো ধাতু থেকে ইলেকট্রন মুক্ত হতে সর্বনিম্ন যে শক্তি প্রয়োজন হয়, সেই শক্তিটাকে বলবো আমরা ওয়ার্ক ফাংশন বা
কার্যাপেক্ষক, ওয়ার্ক ফাংশন বা কার্যাপেক্ষক। ঠিক আছে, তাহলে এই কার্যাপেক্ষকের মান ধাতুর প্রকৃতির উপর নির্ভর করে, এই জন্য এক একটা ধাতুর জন্য ওয়ার্ক ফাংশনের মান ভিন্ন ভিন্ন হয়ে থাকে। আরেকটা জিনিস আমরা দেখি, সেটা হলো আমাদের সূচন কম্পাঙ্ক। এটাকে বলা হচ্ছে থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি। থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি, তাহলে থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সিটা কী হলো? তাহলে ওয়ার্ক ফাংশনের জন্য আমরা যেটা দেখলাম কে ম্যাক্স ইজ ইকুয়াল টু 0, তাহলে কে ম্যাক্স 0 তখন আপতিত শক্তির যে কম্পাঙ্ক, when k max is equal to 0, দেন এই ই ইজ ইকুয়াল টু তখন কত এইচ এফ নট, এইটা সমানিত তাহলে আমাদের ফাই, তাহলে এই ফাই ইজ ইকুয়াল টু যখন পাচ্ছি তখন এই এফ নট যেটা, এই এফ নটকে বলছি আমরা থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি। থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি, থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি, তাহলে আপতিত শক্তি বা আপতিত ফোটনের সেই কম্পাঙ্কটাকে আমরা হচ্ছে সূচন কম্পাঙ্ক বলবো বা প্রারম্ভ কম্পাঙ্ক বলবো, যে শক্তি কোনো ইলেকট্রন মুক্ত করতে পারবে না, অর্থাৎ ইলেকট্রন মুক্ত হয়ে কাইনেটিক এনার্জি পাবে না, ইলেকট্রন মুক্ত হয়ে কাইনেটিক এনার্জি 0 হবে, তার মানে ই ইজ ইকুয়াল টু ফাই, অর্থাৎ আপতিত শক্তি যদি তার কার্যাপেক্ষকের সমান হয়, অর্থাৎ কোনো বস্তুর উপরে যদি তার কার্যাপেক্ষকের সমান শক্তি আপতিত করা হয়, তাহলে ওই শক্তির কম্পাঙ্ককে আমরা তখন বলবো সূচন কম্পাঙ্ক বা থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি, সূচন কম্পাঙ্ক বা থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি। তাহলে ইলেকট্রন অবমুক্তির জন্য, ইলেকট্রন নিঃসরণের জন্য অবশ্যই ই ইজ গ্রেটার দ্যান ফাই হতে হবে, তার মানে এইচ এফ ইজ গ্রেটার দ্যান এইচ এফ নট, তাহলে এফ ইজ গ্রেটার দ্যান এফ নট, তার মানে আপতিত ফোটনের কম্পাঙ্ক যদি সূচন কম্পাঙ্কের থেকে বেশি না হয় তাহলে ইলেকট্রন মুক্ত হবে না। তাহলে ইলেকট্রন মুক্ত হওয়ার জন্য অবশ্যই আমাদের আপতিত আলোর শক্তির কম্পাঙ্ক বেশি হতে হবে, আপতিত আলোর কম্পাঙ্কের মান বেশি হতে হবে, আপতিত আলোর কম্পাঙ্কের মান বেশি হতে হবে। তাহলে এটাই হলো আমাদের থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি বা সূচন কম্পাঙ্ক, থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি বা সূচন কম্পাঙ্ক। তাহলে এই হলো আমাদের মোটামুটি আলোচনা। তাহলে এখান থেকে আমরা যেটা পেলাম, ফটো ইলেকট্রিক ইফেক্ট কাকে বলে, যে কোনো ধাতব পদার্থের উপরে ফোটন আপতিত হলে সেখান থেকে ইলেকট্রন মুক্ত হওয়ার প্রক্রিয়াকে বা ইলেকট্রন মুক্ত হওয়ার ঘটনাটাকে বলা হবে ফটো ইলেকট্রিক ক্রিয়া বা ফটো ইলেকট্রিক ইফেক্ট। যে ইলেকট্রনটা মুক্ত হয় সেই মুক্ত ইলেকট্রনকে বলবো আমরা ফটো ইলেকট্রন। আর এমন একটা শক্তি আপতিত হলো যে শক্তি ইলেকট্রন অবমুক্ত করতে পারছে না, সেই পরিমাণ শক্তির কম্পাঙ্ককে বলবো আমরা থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি, আর সেই শক্তিটাকে বলবো আমরা ওয়ার্ক ফাংশন বা কার্যাপেক্ষক। এই সমস্ত বিষয়গুলো অর্থাৎ ফটো তড়িৎ ক্রিয়ার প্রিলিমিনারি কনসেপশনটা আমরা আজকে পেলাম, প্রিলিমিনারি কনসেপশন। এর পরের লেকচারে আমি তোমাদেরকে এর পরীক্ষণটা দেখাবো, যে এর পরীক্ষণের মাধ্যমে কিভাবে ইলেকট্রন মুক্ত হয় এবং সেই ইলেকট্রন মুক্ত হওয়ার পথে কি কি বাধা থাকতে পারে বা কি কি উপকারিতা থাকতে পারে, এই সমস্ত বিষয়গুলিকে নিয়ে আমরা আলোচনা করব। তো তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনায় আল্লাহ হাফেজ।